ট্রেনটা যখন সালারডি স্টেশনে থামলো, সন্ধে তখন প্রায় 6টা। একই শীতকাল, তাই সূর্যি মামা অনেক আগেই ডুব দিয়েছেন পশ্চিমে। আধো ছায়া ছায়া নুড়ি বিছানো প্ল্যাটফর্মটিকে বেশ লাগছিল। এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ট্রেন থেকে নামলাম। হাতে একটা সুটকেস নিয়ে এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। প্ল্যাটফর্মে লোকজনই নেই। যে 2-4 জন যাত্রী নামলো তাদের আর দেখতে পেলাম না। হয়তো তারা কাছাকাছি থাকে, তাই লাইন টপকে বাড়ির দিকে পা বাড়িয়েছে। স্টেশন মাস্টারকে পেলাম না। বুকিং কাউন্টারে একজন বসে, সেও ডিউটি শেষ হবার অপেক্ষায়। একটু দূরে একজন কুলি বসে চাদর মুড়ি দিয়ে। আমি বুকিং কাউন্টারের ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলাম, এখন কোনো বাস পাওয়া যাবে সাঁওতালডিহি যাওয়ার জন্য? না, তবে কারখানার কোনো গাড়ি যদি এসে যায় তবে হয়তো যেতে পারবেন। আমি আর কথা না বলে দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোক আমার ওইভাবে দাঁড়িয়ে থাকা দেখে বললেন, তবে পাশে দেখুন, একটা যাত্রীদের ঘর আছে, নামমাত্র ওয়েটিং রুম। খুব একটা প্রয়োজন হয় না বলে ওটার আর সংস্কার হয় না। মশাই ধুলোই ভরা। রাতে কি স্টেশন ফাঁকাই পড়ে থাকে? তা কেন, কুলি থাকবে, স্টেশন মাস্টার থাকবেন। তেমন প্রয়োজন হলে মাস্টার মশাইকে বলে কাউকে পাঠিয়ে চাটা আনিয়ে নিতে পারবেন। তা আপনার ডিউটি কখন শেষ হবে? 8টায়। আমি আর দাঁড়ালাম না, সোজা ঘুপচি ওয়েটিং রুমটায় গিয়ে ঢুকলাম। পকেটের রুমাল নেড়ে ধুলো উড়িয়ে বসলাম। ক্রমে সন্ধে নেমে এলো। বুকিং কাউন্টারটা অন্ধকার। একমাত্র স্টেশন মাস্টারের ঘরে হ্যারিকেনের আলো জ্বলল। বুঝলাম রাতে পরে স্টেশন মাস্টার আসবেন। কুলিরা কাছে পিঠে নেই। জমাট কুয়াশা নেমে এলো স্টেশনটাকে গ্রাস করতে। আমি একা বসে ওয়েটিং রুমে। সঙ্গে কেউ নেই যে 2-4টে কথা বলবো। সিগারেট বের করে দেশলাই জ্বালালাম। ধোঁয়া ছাড়তে ছাড়তে নানা রকম কথা ভাবতে লাগলাম। কি দুর্ভোগ, ট্রেন আসতে দেরি হলো বলে এত ঝঞ্ঝাট। যাক, আর ভেবে কি লাভ। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকলো। এখন বেশ শীত শীত করছিল। সুটকেস খুলে একটা চাদর বের করতে যাব এমন সময় কে যেন বলে উঠলো, কি ঠান্ডা বলুন, তা মশাইয়ের কি কলকাতা থেকে আগমন? চমকে উঠলাম আমি। কেউ ছিল না, অথচ এ কণ্ঠস্বর কার? পাশে তো কেউ ছিল না। সত্যি আমি ছাড়া তো কেউ ছিল না এখানে। তবে কি মনের ভুল? ভাবতে পারছি না। মশাই জবাব পেলাম না যে। আমি দেশলাই জ্বালিয়ে আগুন দিতে যাব, তখনই চোখে পড়লো আপাদ মস্তক সাদা চাদরে ঢাকা ভদ্রলোককে। যাক বাবা, একজন সঙ্গী পাওয়া গেল তাহলে। আচ্ছা মশাই, এখান থেকে যাবেন কোথায়? সাঁওতালডিহি। হ্যাঁ, নতুন টাউনশিপ, বেশ জায়গা। তবে এখন ওখানে লোকজন খুব একটা নেই। ঠিক তাই। তা কি করব বলুন? একজনের সঙ্গে দেখা করা দরকার, তাই এতদূর পথে নিয়ে আসা। তা এত দেরি কেন? নিশ্চয় ট্রেন লেট। প্যাসেঞ্জারটা বড্ড দেরি করে আসে, সময়ের ঠিক ঠিকানা নেই। আপনি যাবেন কোথায়? যাবো তো অনেক দূর, কিন্তু রাতে গাড়ি পাবো না বলেই ঢুকে পড়লাম এখানে। কোন রকমে রাতটা কাটলেই বেরিয়ে পড়বো এখান থেকে। বাড়ি কত দূর? বাড়ি বাড়ি এখানে নয়, আপনার মতো আমাকেও যেতে হবে এক বন্ধুর বাড়ি। বন্ধুর অসুস্থতার খবর পেয়েছি যখন, তখন বলুন, না আসা যায়? সত্যিই তো, মানবিকতা বলে তো একটা কথা আছে নাকি? আজকাল তো মশাই এই শব্দটা বেমানান। এখন যার যা তার তা, আন্তরিকতাটা ক্রমে উঠে যাচ্ছে। ভদ্রলোককে বেশ জমাটি লোক মনে হলো। কথাবার্তা বেশ সরস। তারপর কিছুক্ষণ আমরা দুজনে চুপ। বাইরে মনে হলো বৃষ্টি পড়ছিল। উঠে গিয়ে দেখলাম অনুমানটা ঠিক। আবার যেই বসতে যাব, হঠাৎ লোকটি কোঁকিয়ে উঠলেন, মশাই একটু দেখে বসুন। ওহো, দুঃখিত,
কিছু মনে করবেন না, দেখতে পাইনি। ঠিক আছে ঠিক আছে, আসলে কি জানেন, আমার ডান পাটায় বড্ড ব্যথা, কি যে হয়েছে বুঝতে পারি না। ডাক্তার দেখাননি? ডাক্তার, গায়ের ডাক্তার দেখিয়েছিলাম, ওদের আর কতটুকু ক্ষমতা। তারপর কি জ্বর জানেন, উল্টে পায়ের আঙুলগুলো কাটতে হলো, এখনো মাঝে মাঝে ব্যথা হয়। শহরে যাননি কেন? শহরে গিয়ে দেখানোর পয়সা ছিল না। তারপর যেদিন মশাই কিছু পয়সার মুখ দেখলাম, তখন ভোগ করার সময় পেলাম না। মানে? মানে বুঝতে পারলে না? সংসার গেল বেড়ে, ভোগের লীলা গেল কমে। আচ্ছা মশাই, একটা কথার জবাব দেবেন? কি বলুন? আপনি ভূত বিশ্বাস করেন? প্রশ্নটা শুনে থতমত খেলাম। এ আবার কি প্রশ্ন রে বাপ? বেশ কথা হচ্ছিল, হঠাৎ এ আবার কি কথা? কই জবাব দিলেন না যে? না, বিশ্বাস করি না। মশাই, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু একদিন আমাকে বিশ্বাস করতে হলো। বলুন না, শুনি, সময় কেটে যাবে। আচ্ছা, একটু চা হলে ভালো জমতো, বলুন। চা খাবেন? দাঁড়ান আনছি। কাছে দোকান আছে নাকি? থাকবে না কেন, স্টেশন সামনে, চা থাকবে বই কি। শীতের রাত, রাস্তাঘাট ফাঁকা, চা পাওয়া যাবে? কথাটা বলতেই কোনো উত্তর পেলাম না। ভদ্রলোক বোধহয় বেরিয়ে গেছেন। কি আর করা যাবে, চুপচাপ বসে রইলাম। এত তাড়াতাড়ি চা পাবো ভাবতেই পারলাম না। কোথা থেকে চা নিয়ে এলো কে জানে। চা নিয়ে কথা বাড়ালাম না। শীতের রাতে গরম চা খেতে মন্দ লাগলো না। আমি স্তব্ধতা ভেঙে বললাম, কই ভূতের ব্যাপারটা কি হলো? শুনবেন সেই অভিজ্ঞতার কথা? শুনবো। আর একটা সিগারেট দিন। সত্যি মশাই, ঠান্ডায় এই একটা জিনিসই টানতে বেশ লাগে। আমি সিগারেট দিলাম। ভদ্রলোক সিগারেটটা টানতে লাগলেন। অন্ধকারে শুধু সিগারেটের লাল আগুনটুকুই দেখা গেল। সেদিনটা ছিল বর্ষার একটা দিন। হুগলির এক গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বন্ধুর অসুস্থতার খবর পেয়ে। বাড়ি থেকে বেরিয়ে সোজা হাওড়ায়, ওখান থেকে ট্রেনে চেপে রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। বিকেলের পর পৌঁছালাম আগ্রায়। সেখান থেকে রিক্সা নেব বলে স্ট্যান্ডে গেছি। দেখলাম সেদিন রিক্সা চলা বন্ধ। কারণটা কি কেউ বলতে পারলো না। অগত্যা হঠাৎ পথে এগোতে লাগলাম। মাঝে একটা ছোট চায়ের দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার জিজ্ঞেস করে করে হাঁটতে লাগলাম। সন্ধে নেমে এলো পথে, চারপাশটা ফাঁকা। একটা লোককেও পথে দেখলাম না। যাচ্ছি তো যাচ্ছি, অন্ধকার ছেয়ে ফেললো মেঠো পথটাকে। হঠাৎ দেখলাম সামনে দিয়ে একটা লোক হন হন করে হেঁটে যাচ্ছে। আমি তাকে ডেকে বললাম আমার গন্তব্যস্থান। লোকটি বলল, আসুন আমার সঙ্গে। তবে মশাই, আমি কিন্তু যাব না আপনার সঙ্গে, কারণ আপনার পথ একদিকে আর আমার পথ অন্যদিকে। তে রাস্তার মোড়ে একটা বটগাছ আছে, ওটাই নিশানা। বটগাছের কাছে আসতেই লোকটা আমাকে ছেড়ে চলে গেল। আর একটা কথা বলে গেল, মশাই, পথটা ভালো নয়, সাবধানে যাবেন। আমি বলতে যাব, দেখি লোকটা নিমেষে অনেকটা পথে গিয়ে গেছে। আমার গাটা ছমছম করতে লাগলো। একরকম জেদ চেপে গেল, যে করে হোক পৌঁছতেই হবে। যাচ্ছি তো যাচ্ছি, চারিদিকে অন্ধকারের মাঝে দেখতে পেলাম একটা বাড়ি। কাছে যেতেই দেখি ঠিকানাটা ঠিক। যাক, তাহলে ঠিক জায়গাতেই এসেছি। দরজায় ধাক্কা দিতে যাবো এমন সময় কে যেন ভেতর থেকে বলল, দরজা খোলা আছে, ভিতরে আসুন। ভেতরে ঢুকলাম। একজন মহিলা বললেন, বসুন।
একটা মোড়াতে বসলাম, মহিলাটি চলে গেলেন। বন্ধু কোথায় তবে ভাবছি, এমন সময় দেখি বয়স্ক এক ভদ্রলোক এসে দাঁড়ালেন আমার সামনে। আমি তার দিকে চেয়ে দেখলাম, গালের হাড়গুলো স্পষ্ট, চোখগুলো কালো গর্তে জল জল করছে। আচ্ছা, নিতাই কেমন আছে? একটু ভালো আছে। তোমার নাম কি ললিত? হ্যাঁ, নিতাই কোন ঘরে আছে? ওর কথা বলো না, একটু সুস্থ হয়েছে কি অমনি বেরিয়ে পড়েছে। কোথায় গেছে? আজ হয়তো ফিরতে পারবে না, তবে কাল সকালে ফিরবেই। তোমার কোনো কষ্ট হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালেই দেখতে পাবে নিতাইকে। ভদ্রলোকের পরিচয় কি এখনো জানতে পারলাম না, হয়তো নিতাইয়ের কেউ হবে। আমি আর সেটা জিজ্ঞেস করলাম না। রাতের খাবার দিতে এসেছিল মহিলাটি, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমে ঢলে পড়লাম বুঝতে পারলাম না। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখলাম জানালা দিয়ে বৃষ্টির ঝাপটে আসছিল। উঠে জানালাটা বন্ধ করতেই দেখি চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। বেশ ভয় পেলাম, চেঁচিয়ে বললাম, কে কে ওখানে? আমি নিতাই রে ললিত। তুই শুনলাম তুই সকালে ফিরবি। তুই এসেছিস তখন না আসতে পারি, তাই এখানে যখন এসেছিস থেকে যা কটা দিন। না রে, তুই যখন একটু ভালো হয়েছিস ভাবছি কালকেই ফিরে যাব। আমি তোকে ছাড়লে কি হবে, এরা তোকে ছাড়বে না। খারাপ জায়গায় এসেছিস, আর আমার সেই শক্তি নেই যে তোকে এখান থেকে বেরিয়ে যেতে বলবো। কেন? তুই তুই কি তবে? নিতাই লম্বা হতে লাগলো, এত লম্বা হতে লাগলো যে ঘরের ছাদ গুঁড়ে বেরিয়ে ওর মাথা। আমি ছুটে পালাতে যাব, দেখি বয়স্ক লোকটা আর সেই মহিলা দাঁড়িয়ে। ঘরের মধ্যে গরম হাওয়া, দম বন্ধ হয়ে আসছিল। চেঁচিয়ে বললাম, ছেড়ে দে নিতাই, আমাকে বিপদে ফেলে তোর কি লাভ? নিতাই নেই ঘরে। দুটি ছায়া মূর্তি আমাকে ঝাপটে ধরলো, যেন অজগরের প্যাঁচ। দম নিতে পারছিলাম না। তারপর কি? কোনো উত্তর নেই। দেশলাই জেলে দেখি কেউ নেই। শীতের রাতে গায়ে ঘাম জমলো, নিমেষে কর্পূরের মতো উবে গেল আমার সঙ্গীটি। ছুটে বেরিয়ে গেলাম, একজন কুলিকে কাছে পেলাম, সেও আমল দিল না আমাকে। আবার ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরে, সেখানেও কেউ নেই। লণ্ঠন জ্বলছে, এ কি ঘটলো? প্ল্যাটফর্মে চলে এলাম, দেখি এখানেও রেল লাইন নেই। পেছন ফিরে দেখলাম ধুধু ফাঁকা জায়গা। প্রাণ ভরে দৌড় লাগালাম, কতক্ষণ দৌড়েছি জানি না। সকাল হতে দেখলাম কলকাতার বাড়িতে